এসো মা, এসো। দাও বাবা, আস্তে আস্তে আস্তে, খুব ভারী। রাধা দিদি, বলছিলাম যে আমি কিন্তু আমার মেয়েটাকে তোমার ভরসায় রেখে যাচ্ছি, তুমি কিন্তু ওকে দেখে রেখো। ছি ছি শ্যামা, অমন করে কেউ বলে? আর আজ থেকে কৃষ্ণা শুধু তোর মেয়ে নয়, কৃষ্ণা হলো দত্তবাড়ির বউ। তুই একদম চিন্তা করিস না, আমি ওকে সাজিয়ে গুছিয়ে রাখবো। সব ঠিকই আছে, কিন্তু কারাই কাণ্ডটা ঘটালো সেটা নিয়ে আমি চিন্তিত। এনিওয়েজ, পুলিশ তদন্ত করছে। সে পুলিশ যা করার করুক, কিন্তু ভগবান যা করে তা মঙ্গলের জন্য। দেখ রাধা, তুই বিয়েটা মেনে নিয়েছিস, ভালো কথা, আমরাও বিয়েটা মেনে নিয়েছি, কিন্তু ভুলে গেলে চলবে না, আলটিমেটলি এটা কারোর না কারোর চক্রান্ত। তাদের কি উদ্দেশ্য না জানা অবধি নিশ্চিন্ত হোস না। চিন্তা করো না ছোটদা, আমার এ বাড়িতে ঢুকে কৃষ্ণার কে আর ক্ষতি করবে বলো? কৃষ্ণার কিচ্ছু হবে না, দেখো। তাছাড়া আমরা তো সবাই আছি ওর পাশে। দেখ রাধা, বলছিলাম আমি শ্যামা, মানে আমরা তো আর মেয়ের শ্বশুর বাড়িতে থাকতে পারি না। মুন্নিকে যদি পাঠিয়ে দিই, বা দুটো সিকিউরিটি গার্ড যদি তোর বাড়ির বাইরে থাকে, তাহলে কি কোনো অসুবিধা হবে? না না ছোটদা, এখানে সিকিউরিটির কিসের দরকার? আর তাছাড়া দেখো, ওই ঘটনাটা তো গ্রামে ঘটেছে, এখানে কৃষ্ণার কিচ্ছু হবে না। আর পুলিশ তো এমনিতেই তদন্ত চালাচ্ছে, অপরাধীদের খুব শিগগিরই খুঁজে বের করবে। কিন্তু আমি কি বলি বলো তো, ঈশ্বর যা করেন তা মঙ্গলের জন্য। আমার তো একদিকে ভালোই হয়েছে, তবু আমি বলবো অপরাধীরা ধরা পড়ুক, তারপর নয় দেখা যাবে। যেটা তো ঠিক লাগে। শ্যামা, এবার আমাদের বেরোনো উচিত, চল। সাবধানে থাকবে। অনুরোধ, বাবা, আমার মেয়েটাকে কিন্তু তুমি দেখে রেখো।
আমি মায়ের কাছে একটু বসি, আমার মাকে অনেক কথা বলার আছে। অনি বেটা, আজ তুমি দিদিভাইকে ছেড়ে দাও। দিদিভাই খুব আঘাত পেয়েছে গো, তুমি কৃষ্ণাকে কিভাবে বিয়ে করেছো বলে। আমার সঙ্গে দিদিভাইকে আজকের দিনটা একটু একা ছেড়ে দাও, আমি দিদিভাইয়ের সঙ্গে কথা বলি, দিদিভাইকে পুরোটা বুঝিয়ে বলবো, তারপর তুমি কথা বলবো, ঠিক আছে? বেশ। আর তুমি একদম চিন্তা করো না অনি বেটা, এতে তোমাদের কোনো দোষ নেই। তোমাদের সঙ্গে যারা এটা করেছে, জোর করে যারা তোমাদেরকে বিয়ে দিয়েছে, সেটা তাদের দোষ, অন্যায় তারা করেছে, তোমাদের কোনো দোষ নেই। যাও তোমরা দুজনেই গিয়ে রেস্ট নাও। দিদিভাই, দিদিভাই, ও দিদিভাই, লক্ষ্মী দিদিভাই আমার, আমি তোমার সব কথা শুনবো দিদিভাই, তুমি একটু শান্ত হও দিদিভাই। মা 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 আজ দিদিভাই 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 আমার কাছে এসো। আমার কথা শুন বাবা, মাকে কাকিয়ার কাছে ছেড়ে দে, কাকিয়া এগুলো হ্যান্ডেল করতে পারে, অনেক দিন ধরে করছে, কিচ্ছু হবে না, একটু উত্তেজনার জন্য এমন হচ্ছে। দেখ বাবা, দেখ কৃষ্ণাকে, দেখ মুখটা শুকিয়ে গেছে, আহারে ওর উপর দিয়ে কি ঝড় যাচ্ছে বলো তো। হ্যাঁ, সে কখন বেরিয়েছো, দাঁতে একটা কিছু কাটুনি। চল চল অনেক একবার শোনো বাবা, আমরা একটা গিয়ে লম্বা ঘুম দেবো, দেখবে সকালবেলা সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা নেই, কাকিয়া সবটা হ্যান্ডেল করে নেবে। এসো এসো মা, এসো এসো মা, এসো এসো, আরে কিচ্ছু হবে না, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, চল চল। কি বলতে চাইছিলে? হ্যাঁ, ওকে বলতে চাইছিলে না যে আমি প্ল্যান করে সবটা করিয়েছি? ও, লিখে জানিয়ে দেওয়ার প্ল্যান ছিল। এই, একদম আঙ্গুল তুলে আমার দিকে কথা বলবে না, তাহলে তোমার এই আঙ্গুল কেটে আমি কুচি কুচি করে দেব। ছেলের বউকে নিয়ে একদম আদিক্ষেতা করবে না। শুনে রাখো একটা কথা, সবাইকে বলবে তোমার বৌমাকে পছন্দ হয়নি, বুঝতে পেরেছো? আর আমার দিকে আঙ্গুল দেখিয়ে দেখিয়ে যদি কিছু বোঝানোর চেষ্টা করো, তাহলে আমি তোমার হাল একদম খারাপ করে দেব। এই, ছেলের মুখ যদি দেখতে চাও, তাহলে নিজের মুখ পুরোপুরি বন্ধ করতে হবে, পুরোপুরি, বুঝতে পেরেছ? নাহলে তোমার ছেলেকে হাফিস করে দিতে আমার 1 মিনিটও সময় লাগবে না। এই যে আমি কিডন্যাপটা করালাম, এরপর যদি গলা কেটে মন্দিরের পাশে ফেলে রেখে দিতাম, কে জানতে পারতো? হ্যাঁ, আরে দিদি ভাই, ভয় লাগছে তাই না? সেই জন্যই তো বলছি একদম বাড়াবাড়ি করার চেষ্টা করো না। অবশ্য তোমার ছেলেকে এখানে বেশি দিন রাখা যাবে না, আধুনিক লিবারেল ছেলে বলে কথা। তোমার ছেলের সামনে তো তার স্বাদের বইয়ের উপর আমি টর্চার করতেই পারবো না, বলা যায় না। তোমার ছেলে আবার তার আদরের বউকে গান গাওয়ার পারমিশন দিয়ে দিল, আর তার পারমিশন পেয়ে কৃষ্ণাও ড্যাং ড্যাং করে গান গাইতে চলে গেল। তার থেকে বরং তোমার ছেলেকে বিদেশে পাঠিয়ে দেওয়াই ভালো, তাহলে আমারও কৃষ্ণাকে হাতে পেতে সুবিধা হবে। দিদি ভাই, ধরো তোমার ছেলে তার বউকে ছেড়ে বিদেশে যেতে রাজি হলো না, তাহলে তার মুখ বন্ধ করারও মন্ত্র রাধারানী দত্তের জানা আছে।
ওদের বাড়ি থেকে তত্ত্ব সাজিয়ে আনবে আর তুমি ওদেরকে গেট থেকে দূর দূর করে তাড়িয়ে দেবে। রাধা, কালকেই তাড়িয়ে দেবো না? মানে একটু রয়ে শুয়ে খেললে হতো না? না না মা, রয়ে শুয়ে অনেক খেলা হয়েছে, এবার এক এক করে আমাদেরকে খোলস ছাড়তে হবে। আর ওদেরকেও তো বুঝতে হবে ওদের আদরের মেয়ে কৃষ্ণা কাদের হাতে পড়েছে। কিন্তু রাধা, ভেবেছিস দারুণ, শুধু একটাই প্রতিবন্ধকতা জানিস, অনিরুদ্ধ। অনিরুদ্ধ এখানে থাকলে কিন্তু এর কোনোটাই সম্ভব নয়। বেশ, বউ ভাতটা যেতে দাও, তারপরে আমি অনিরুদ্ধকে নিয়ে চলে যাচ্ছি। তারপর তো গানের অনুষ্ঠান রয়েছে, সেখান থেকে বাকিটা হবে। গ্রেট, ঠিক, তুমি ঠিক বলেছ মামনি। তুমি চলে যাও, আমি এদিকটা সামলে নিচ্ছি। নিখিল চৌধুরী, শ্যামা চৌধুরী এবার দেখবে কত ধানে কত চাল। সেই জন্যই তো আমি তোমার কাছে কৃষ্ণাকে রেখে যাব আর অনিরুদ্ধকে কিছুদিনের জন্য আমার কাছে আটকে রাখবো। রাধা, রাধা, অনিরুদ্ধ যদি জানতে চায় জিজ্ঞেস করে? ধর ছাড়ো তো, সাদে কি আমি আমার আদরের দিদি ভাই কণিকা দত্তকে খাইয়ে পুড়িয়ে পুষছি? এটাই তো আমার আসল সুযোগ মা। আমি আমার অনিবেটাকে বুঝিয়ে বলবো, অনিবেটা, তোমার মাই তো কৃষ্ণাকে পছন্দ করে না, তোমার মায়ের ইচ্ছাতেই তো সবটা হচ্ছে। আর আমি ফর শিওর অনিরুদ্ধ কোনোদিনও ওর মায়ের এগেনস্টে যাবেই না। তার মানে মা মেয়ে ওরা কেউ বদলায়নি, সবটাই ওদের নাটক। না না, নিখিল আর আমাকে এক্ষুনি সব জানাতে হবে, নইলে নইলে কৃষ্ণা দিদি ভাইটা বিপদে পড়বে। তুমি বাবা, তুমি আড়ালে দাঁড়িয়ে কি শুনছিলে? আরে না না, আড়ালে দাঁড়িয়ে আবার কি শুনবো বল দেখি। ওই এদিক দিয়ে যাচ্ছিলাম, হাত লেগে ওই শোপিসটা পড়ে গেল আর কি। তা তোরা ঘুমোসনি কেন এখনো? এত রাত হয়ে গেল। আমি বরং যাই, ঘুম পেয়ে গেছে আমার। মা শোনো, আমার মনে হয় লোকটা সবটা শুনে ফেলেছে। এই হবে ঘর শত্রু বিভীষণ। ও বোধহয় এক্ষুনি শ্যামা নিখিলকে সবটা জানিয়ে দেবে। কি করবো তাহলে আমরা? এই বাড়িতে একটা কালকুটুরি আছে না, সেখানে ইমিডিয়েটলি ওকে নিয়ে গিয়ে আটকে দাও, ইমিডিয়েটলি। নিখিল আর আমাকে এক্ষুনি সব জানাতে হবে, এক্ষুনি সব জানাতে হবে। মামে একটু পাল্টায়নি, ওরা হচ্ছে কাল সাপ, কাল সাপ। ওরা যখন তখন ছবল মারতে পারে, ছবল মারাই ওদের কাজ। এক্ষুনি ওদের সব জানাতে হবে। ওরা কোনোদিন শুধরাবে না, কোনোদিন না। শাশুড়ি মায়ের সেবা তো সবাইকে করতেই হয়, তার উপর উনি আবার অসুস্থ। ওনার ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব কিন্তু তোরই। আচ্ছা মা, আমি তো জানি নতুন জায়গায় গিয়ে তোর একদম ঘুম আসবে না, সেই জন্য তো এত রাত অব্দি বসেছিলাম। যদি তুই ফোন করিস। শোন না, তুই বোধহয় কিছুক্ষণ আগে ফোন করেছিলি তাই না?
আসলে আমি না ধরতে গিয়েছিলাম, কিন্তু ধরতে ধরতেই কেটে গেল। তারপর আমি তোকে ফোন করেছিলাম, কিন্তু তুই তখন আবার ধরলি না। না তো, আমি ফোন করিনি, আর তাছাড়া ফোনটা আমার কাছে ছিল না। তুই ফোন করিসনি? ও, তাহলে বোধহয় অন্য কেউ ফোন করেছে। আসলে ল্যান্ডলাইনে ফোন করেছিল তো, আর ওখানে তো নাম্বারও দেখা যায় না, সেই জন্য বুঝতে পারিনি। কৃষ্ণা, মাকে ফোন করছো বুঝি? হ্যাঁ দিদু। আমার একটু ফোনটা দেবে, কথা বলবো। মা, দিদুন একটু তোমার সঙ্গে কথা বলবেন, এই নাও। শ্যামা, কতবার ল্যান্ডলাইনে ফোন করলাম, বারবার ফোনটা কেটে যাচ্ছিল। ও গুরুমা, তুমি ফোন করছিলে? আসলে কি বলতো, আমি ফোনটা ধরতেই যাচ্ছিলাম, কিন্তু তার আগেই ফোনটা কেটে গেল। শ্যামা, শ্যামা রে, আমার বোধহয় আমার সর্বনাশ হয়ে গেল। শ্যামা, আমার সর্বনাশ হয়ে গেল। মানে আবার কি হলো গুরুমা? আর বলিস না, সবাই বাড়িতে এলো, ছেলেমেয়েরা একসঙ্গে খেতে বসলো, তারপর সে বলে কিনা আবার ঘুম পেয়েছে। আমি বললাম যাও শুতে যাও। তা আমি একটু কাজটা ছেড়ে ওষুধ নিয়ে ঘরে গিয়ে আর তন্ন তন্ন করে খুঁজে কোথাও খুঁজে পাচ্ছি না, মানুষটাকে কোথাও খুঁজে পাচ্ছি না। কার কথা বলছো তুমি? মেসোমশাইয়ের কথা? হ্যাঁ রে শ্যামা, তোর মেসোমশাই ছাড়া আর কে? দেখ না, আমি ওষুধ নিয়ে ঘরে গেলাম, গিয়ে দেখি কোথাও নেই। শ্যামা, শ্যামা, তোদের বাড়িতে তোর মেসোমশাই গেছেন? আরে না না, এই বাড়িতে তো আসেনি। আর যদি কোথাও গিয়েও থাকে, কাউকে তো বলে যাবে, এরকম হঠাৎ করে চলে যাবে মানুষটা। হ্যাঁ রে, তুই কি জানিস না, সে কবে থেকে ওনার গৃহত্যাগ করবার একটা যেন নেশা। যখনই কোনো টান আসে, তখনই ঘর ছেড়ে লোকটা বেরিয়ে যায়। আমি কি করবো? শ্যামা, কি হয়েছে? আরে দেখো না, মেসোমশাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে তুমি একটু কথা বলো না গুরুমার সঙ্গে। মাসিমণি, কি হয়েছে আমাকে একটু বলো তো। নিখিল, আমার সর্বনাশ হয়ে গেল। নিখিল, তোর মেসোমশাই আমার গৃহত্যাগী হলেন। না 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 না, কিছু একটা ভুল হচ্ছে, এরকম হওয়ার কথা নয়। তুমি একটা কাজ করো, একটু বাগানে না হলে ছাদে একবার খুঁজে দেখো ভালোভাবে। খুঁজেছি বাবা, তন্ন তন্ন করে আমি রাধা খুঁজেছি। আর বলিস না বাবা, খাওয়া দাওয়া করে ঘরে গেলেন, এত বড় অনুষ্ঠান, আমি রাধার সঙ্গে একটু কথাবার্তা বলে ওষুধ নিয়ে ঘরে গিয়ে দেখি কোথাও নেই। নিখিল, কোথাও নেই। কিন্তু এটা কি করে হয় বাবা? আমি তো বুঝতেই পারছি না। রাই রাধা তন্ন তন্ন করে বাড়ি খুঁজছে, জানিস, কোথাও নেই, কোথাও নেই। আমি কি করে বুঝবো বল দেখিনি যে এখনো মানুষটা সংসারে তার মতেই ফেরেনি? আমি ভেবেছিলাম তোদের সঙ্গে এতদিন ধরে রইল, হয়তো এবার সংসারের টান ফিরেছে। না নিখিল, না, সে লোকের সংসারে কোনো মনই নেই রে। জানিস নিখিল, আমার অনেক দিনের অভ্যেস খাওয়া দাওয়ার পরে নিজের হাতে সদর দরজা বন্ধ করা। আজকেও তাই করেছিলাম, কিন্তু এখন গিয়ে দেখি সদর দরজা হাট করে খোলা। তুই বল, ভেতর থেকে না খুললে কি খুলবে সে ছাড়া? আমি আর কিছু ভাবতে পারছি না নিখিল, আর কিছু ভাবতে পারছি না। তুই কিছু কর বাবা, কিছু কর। আচ্ছা মা, আমায় একটা কথা বলো তো,
সবাই বলছে তুমি নাকি কৃষ্ণাকে পছন্দ করছো না। তুমি কৃষ্ণাকে দেখে খুশি নও? এটা কি সত্যি? আমায় বলো। আচ্ছা আচ্ছা কণিকা, কেন খুশি নও তুমি? ও কালো বলে, গায়ের রং নিয়ে? তুমি বলো তো, কালো তো ক্ষতি কি? দিদিভাই, কৃষ্ণার গায়ের রং দেখে জাজ করো না, কত গুণের মেয়েটা। আমি একটা কথা বলবো? হ্যাঁ বেটা, বলো না। আপনার দয়া করে মায়ের সঙ্গে আমাকে একটু থাকতে দেবেন। আমি ওনাকে একটু জিজ্ঞেস করে দেখি না, ওনার কেন আমাকে ভালো লাগছে না। বেশ তো, তুমি মায়ের সাথে কথা বলো না। আমার মা তো এখন থেকে তোমারও মা। না, এ তো সর্বনেশে কথা বলছিস। ওই বাড়িতে যে আমার ছোট দিদি রয়েছে, আর ওরা যদি এতই খারাপ হয়, তাহলে তো আমার ছোট দিদি ওদের খপ্পরে গিয়ে পড়লো। ওরে বাবা, ওরা অলোককে সরিয়ে দিতে পারে মানে? ওরা সবকিছু করতে পারে। আমার ভয় করছে, আমার চিন্তা হচ্ছে, ছোট দিদিকে নিয়ে বড্ড চিন্তা হচ্ছে রে। মা, চিন্তা তো আমারও হচ্ছে। মাঝে মধ্যে মনে হচ্ছে আমার তো কৃষ্ণার সঙ্গে গিয়ে থাকাটা দরকার। ওরে বাবা, সে 1-8 দিন থাকতে পারবি। বিয়ে শ্বশুর বাড়ি, কেন ভুলে যাচ্ছিস? তুই তো 12 মাস গিয়ে থাকতে পারবি না। ওকে তো একাই থাকতে হবে ওখানে। আর তার ফাঁকে যদি ওর উপর নির্যাতন করে, আমি জানি না। তার উপর দেখ আবার গানের অনুষ্ঠান, ওকে কি গান গাইতে দেবে? ওর মানসিক শান্তির দরকার তো। সেটাই তো চিন্তা। না না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলে হবে? শোন না নিখিল, বলছি আমাদের তো তত্ত্ব গুছানোই আছে। আমরা দুপুরের খাওয়া সেরে ওই বাড়ি চলে যাই না সবাই মিলে? শোন, নিজের চোখে দেখাটা দরকার। তারপর ওখানে গিয়ে পড়লে হাল হকিকত বুঝলে ঠিক আন্দাজ একটা পেয়ে যাব আমরা। সেই ভালো মা, কৃষ্ণাকে দেখলে অন্তত আমাদের মনটা ভালো হবে। আর শ্যামাও নিজেকে সামলাতে পারবে। চলো বাকি কাজগুলো সেরে ফেলি। হ্যাঁ চলো। না অনি বেটা, আসলে তুমি তো জানো এটা কিছুতেই হতে পারে না। আর দিদিভাই তো মাঝের মধ্যেই রেগে গেলে ভায়োলেন্ট হয়ে যায়। তাই আমি বলি কি অনি বেটা, দিদিভাইয়ের কাছে কৃষ্ণাকে একা ছেড়ে যাওয়া ঠিক হবে না। যদি কিছু বিপদ হয়ে যায়, তাহলে আমি কৃষ্ণার মা বাবার কাছে মুখ দেখাবো কি করে বলো তো? তাহলে বরং থাক। দিদিভাই, তুমি এরকম করো না প্লিজ, একটু শান্ত হও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কৃষ্ণাকে গিয়ে বোঝাচ্ছি। কৃষ্ণা দেখো, দিদিভাইয়ের কথা বোঝা ভীষণ কঠিন ব্যাপার। আর তুমি একদিনে দিদিভাইয়ের কথা কি করে বুঝবে? অনি বেটাও এতদিনে বুঝতে পারেনি। একমাত্র আমি আমার দিদিভাইয়ের কথা বুঝতে পারি। তার কারণ কি জানো? আমি আমার দিদিভাইকে এতগুলো দিন ধরে নিজের হাতে সেবা শুশ্রূষা করেছি। তুমি পারবে না কৃষ্ণা বেটা দিদিভাইকে এখনই একা সামলাতে। তুমি বরং যাও। আর বলা যায় না দিদিভাই কখন রেগে গিয়ে ভায়োলেন্ট হয়ে যাবে। তখন যদি তোমার কিছু একটা হয়ে যায়, বিশাল বড় বিপদ হয়ে যাবে। অনেক অনেক সবের তো একটা সময় রয়েছে। এই ভাত কাপড়ের সময়টা পেরিয়ে যাচ্ছে। এসো, আমাদের অনুষ্ঠানটা সেরে নিতে হবে। এসো, এসো। তুমি তাড়াতাড়ি যাও। চলো চলো মা, চলো, দেরি হয়ে যাচ্ছে। চলো চল চল চলো চলো চলো, আমরা আমাদের অনুষ্ঠানটা সেরে নিই। এসো এসো এসো। দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ। না বুঝে সঠিক সময়ে না বলে দেওয়ার জন্য।
আমার কাজটা হয়ে গেছে, ইটস ওভার। বাই। কি হচ্ছে রাধা দিদি? আর কৃষ্ণের কাছে যেতেই বা কেন বারণ করছে? কিছু হয়েছে? শ্যামা, রাধা কাল অনিরুদ্ধকে নিয়ে শিলিগুড়ি চলে যাচ্ছে। তার আগে সবটা পরিষ্কার হওয়া দরকার। রাধা, তুই বল এবার সব। আমি তোমাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট করছি, তোমরা এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাও প্লিজ। মানে এসব তুমি কি বলছো রাধা দিদি? দেখো, আমাদের বাড়ির মেয়ে এখন তোমাদের বাড়ির বউ, আর তোমরা আমাদেরকে এভাবে বেরিয়ে যেতে বলছো, চলে যেতে বলছো কেন? তার কারণ আমি বলতে বাধ্য হচ্ছি। কেন? কাল পর্যন্ত তো সব ঠিকঠাকই ছিল, তাহলে আজ কি এমন হয়ে গেল যার জন্য তুমি এটা বলতে বাধ্য হচ্ছ? হ্যাঁ শ্যামা, আমি চলে যেতে বলছি তোদেরকে, তার কারণ হলো এই কাগজটা। কি এমন লেখা আছে এই কাগজে যার জন্য তুমি আমাদেরকে চলে যেতে বলছো? ও রূপু, এসবের মানে কি? তোর মেয়ে আমাদের চলে যেতে কেন বলছে? চুপ করে থাকিস না, এভাবে চুপ করে থাকিস না। তুই তুই সবটা খুলে বল সবাইকে, তা নাহলে তোকে দোষী ভাববে। কাকিয়া, আমিও সেটাই বলছি, সেটা ভাবাটাই তো স্বাভাবিক, তাই না? কাকি, এই কাগজটা এমন কি আছে যে তুমি ডিরেক্টলি ওদের বাড়ি থেকে চলে যেতে বলছো? ওরা কৃষ্ণার বাবা মা, আত্মীয় স্বজন, তুমি এভাবে ওদের অপমান করতে পারো না। অপমান করছে? কি অপমান করছে? আমার মা বাবাকে কেন অপমান করছে? না না, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করলে চলবে না, আমাকে এক্ষুনি যেতে হবে। হ্যাঁ মা, 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 কৃষ্ণা, মা। কৃষ্ণা, তোর তো এখনো পুরো সাজই হয়নি, আজকে তোর বউ ভাত, তুই মাথায় ফুল টুল লাগাস নি? কি ব্যাপার কৃষ্ণা, তোকে কেউ সাজাতে আসেনি? না, আসলে আমি পার্লারের লোক ডেকেছিলাম, কিন্তু তারা না এলো না, আমার ফোনও রিসিভ করলো না। আর শেষ মুহূর্তে কৃষ্ণার জন্য কোনো কাউকে অ্যারেঞ্জ করতে পারলাম না। শ্যামা, ছাড় না,
কি হবে পার্লার থেকে লোক এনে? তোর মেয়ের যা কাকের মতন গায়ের রং, ও যতই ময়দা ঘষ, বকের মতন রং কি আর হবে? ওর গায়ের রং অমনই থাকবে, ওই যতই স্নো আর পাউডার ঘষ। এসব তুমি কি বলছো গুরুমা? কালো ফর্সা কি বলতে চাইছো তুমি? তুমি নিশ্চয়ই এটা খুব ভালো করে জানো, এই রঙই আমার অহংকার। কৃষ্ণা কোথাও যাবে না ছোট কর্তা। কৃষ্ণা কোথাও যাবি না তুই। আর তোমরা সবাই নিশ্চয় শুনেছো এক্ষুনি কি বললো। ও এই বাড়ির বউ, অনিরুদ্ধ স্ত্রী, আর এই বাড়ি ছেড়ে ওকে অন্য কোথাও মানায় না। এই বাড়িতে থেকেই ও গানের কেরিয়ার গড়বে, আবার স্বামী শাশুড়ির মনও পাবে। গানের কেরিয়ার মাই ফুট। ওই মেয়েকে দিয়ে যদি রাস্তায় রাস্তায় গান গাইয়ে ভিক্ষা না করিয়েছি, তাহলে আমার নামও রাধারানী দত্ত নয়। আর রাধা দিদি, একটা কথা মন দিয়ে শুনে নাও রাধা দিদি, আমার মেয়ের যদি কোনো রকম কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু তোমাদের কাউকে আমি ছেড়ে কথা বলবো না। এই বিয়েটা যেমন আমরা মেনে নিয়েছি, তোমরাও কিন্তু কৃষ্ণাকে বরণ করে ঘরে তুলেছো। তাছাড়া একজন অসুস্থ মানুষের লেখা চিঠির ওপর তো ভরসা করছি না আমরা, বরং এইটাই সন্দেহ করছি যে ওনাকে দিয়ে জোর করে কেউ এই চিঠিটা লিখিয়ে নিয়েছে। শ্যামা, এই সন্দেহ আমারও হচ্ছে। আমার এখনো অন্য ষড়যন্ত্রের কথাই মনে হচ্ছে। নিখিল, এই রাখ তো বাবা রাখ। তোর মনে হচ্ছে ষড়যন্ত্র, তোর বউ আবার ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে, মাথা খারাপ করে রেখে দিল একেবারে। মা তুমি চুপ করো। আমি জানি যখনই কোনো খারাপ কিছু ঘটে তখন তোমরা আমাদেরকেই দোষ দাও। কেন আমি বুঝতে পারি না, এটা যেন রীতি। দেখো, আমি একটা কথা বলছি, আমার দিদিভাই অসুস্থ, আর দিদিভাই যখন মন থেকে কিছু চেয়েছে, আমি দিদিভাইয়ের কথা কিছুতেই অমান্য করতে পারবো না, কিছুতেই না। দিদিভাই যখন চেয়েছে তোমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, তাই তোমরা এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, ব্যাস। কাকিয়া, এরকমটা করা যায় না, ওরা আমাদের গেস্ট। আর দিদিভাই, দিদিভাই তো তোমার মা অনি বেটা, তার ইচ্ছা অনিচ্ছা কোনো দাম নেই তোমার কাছে। তুমি পারবে ওই অসুস্থ মানুষটাকে বোঝাতে? পারবে না। বরং দিদিভাই এগুলো যত শুনবে, দিদিভাই মানসিক চাপ পারবে, দিদিভাই রাগ করবে, এতে দিদিভাই শরীরটা আরো খারাপ হয়ে যাবে। প্লিজ অনি বেটা, তুমি বোঝার চেষ্টা করো আমার কথা। আমি দিদিভাই কিভাবে দেখতে পারবো না, আমি পারবো না। আর ওরা গেস্ট তো কি হয়েছে? হ্যাঁ, গেস্ট বলে আমাকে যা খুশি তাই বলে অপমান করবে, যা নয় তাই বলবে আমাদেরকে, সেটা আমাদের মানতে হবে? মানে বেটা, তুমি কিচ্ছু মাইন্ড করো না, আমি ওদের দিকটা হ্যান্ডেল করছি, প্লিজ। আমি বলছি কি? কি বলবি? চলে যেতে বলবি তো? বিশ্বাস করো মাসিমণি, এতে আমার কোনো দোষ নেই। আমি কি বলবো বুঝতে পারছি না। আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি মাসিমণি, প্লিজ তুমি চলে যাও, তোমরা সবাই এক্ষুনি বাড়ি থেকে চলে যাও প্লিজ।
মা মা আমাদের এবার এখান থেকে বেরোনো উচিত। দেখো মা, একটা ভুল হয়ে গেছে, সেটা আমাদের শোধরাতে হবে। চলো কেউ সবাই যদি চলো। এটা মনে করে থাকে যে আড়াল থেকে শত্রুতা করে আমার মেয়ের ক্ষতি করে সে পার পেয়ে যাবে, তাহলে কিন্তু সে ভুল ভাবছে। সে হয়তো এটা ভুলে গেছে। সে হয়তো ভুলে গেছে কৃষ্ণা শ্যামা চৌধুরীর মেয়ে। আমার সঙ্গে বা আমার পরিবারের সঙ্গে অন্যায় করে আজ অব্দি কেউ পার পায়নি, আর এখনো পাবে না। অনিরুদ্ধ, দেখো বাবা, তোমাকেও একটা কথা বলছি। আমার মেয়ের যদি কোনো রকম কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু সেটা আমি কোনোভাবেই সহ্য করব না। কষ্ট কি আর ওই মা ছেলে দেবে রে শ্যামা? দেব তো আমরা, এই মা মেয়ে। ছোট কথা, এখন যদি আমরা পুলিশকে কিছু জানাই তাহলে কিন্তু ঝামেলা আরো বাড়বে। এইসব না করে এখন শুধু ঠান্ডা মাথায় আমাদেরকে এইটা ভাবতে হবে যে ফাইনালে কৃষ্ণাকে কি করে অডিটোরিয়ামে পৌঁছানো যায়। রাধা দিদি সেদিন সব শক্তি কাজে লাগিয়ে কৃষ্ণাকে আটকানোর চেষ্টা করবে, কিন্তু আমিও রাধা দিদিকে চ্যালেঞ্জ করছি। আমি সেদিন কৃষ্ণাকে অনুষ্ঠানে নিয়ে যাবই। কৃষ্ণা সেদিন গান গাইবে, ওকে কেউ আটকাতে পারবে না। একদমই তাই, গান আমার ছোট দিদি গাইবেই। সেরকম দরকার পড়লে আমরা সবাই মিলে রুকু আর রাধাকে আটকাবো। ছোট দিদিকে গান গাইতেই হবে। কিন্তু একটা কথা সবাই ভুলে যাচ্ছিস, আমাদের অলোকের কোনো খোঁজ নেই তো। অলোককে তো তার আগে খুঁজে বার করতে হবে। হ্যাঁ রে নিখিল? হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছ। আমার কি মনে হচ্ছে জানো তো, মেসোমশাই নিশ্চয়ই কিছু না কিছু জেনে ফেলেছিলেন বা হয়তো কোনো প্রমাণ পেয়েছিলেন, আর তাই হয়তো রাধা দিদিরা মেসোমশাইকে সরিয়ে ফেলেছে। একদম ঠিক। কিডন্যাপারদের খুঁজে বার করতেই হবে, আর ক্ষমা নয়, এবার ওদের শাস্তি পেতেই হবে। এত রাতে আবার কে ফোন করলো? আমি দেখছি। হ্যালো ছোটদা, আমি রাধা বলছি। বল রাধা, কি বলতে চাস? না না, আসলে তোমাদের মেয়ে তো এখন আমাদের বাড়িতে আছে, তাই ওর খোঁজ খবর দেবো বলেই ফোন করেছিলাম। আসলে জানোই তো, আজ কৃষ্ণার বউ ভাত হয়ে গেল। এখন তো ওদের ফুলসজ্জার ঘরে থাকার কথা, কিন্তু মেয়ের যার কপাল দেখো তো। রাধা, কৃষ্ণা কোথায়? কৃষ্ণা বাড়িতেই আছে। কৃষ্ণা আবার কোথায় থাকবে? ওসব নিয়ে ভেবো না। আসলে কৃষ্ণার শাশুড়ি মানে দিদিভাই তো চায় না ওরা এক ঘরে থাকুক, তাই ওর জন্য আলাদা একটা ঘরের বন্দোবস্ত করে দিয়েছি। রাধা, কৃষ্ণাকে ফোনটা দে। যা, ওটাই তো দিতে পারবো না ছোটদা। কেন? তুমি তো জানোই ছোটদা, আজ বাড়িতে বউ ভাতের অনুষ্ঠান ছিল। ছোট্ট করে অনুষ্ঠানটা করেছি, কয়েকজন আত্মীয় স্বজনরাও এসেছিল, কিন্তু প্রচুর রান্না বান্না হয়েছে, তাই প্রচুর বাসন টাসন পড়েছে। কৃষ্ণা সেগুলোই ধোয়া মাজা করছে। আসলে ভিজে হাত তো, তাই তোমাকে ফোনটা দিতে পারছি না। আর ছোটদা বলো না, কি খাটাখাটনি গেছে। তাই জন্য কৃষ্ণাকে বললাম বাসন টাসন ধোয়া হয়ে গেলে আমার আর মায়ের জন্য 2 কাপ কফি বানিয়ে আনিস। ওফ, কি টায়ার্ড লাগছে। কি বললি তুই রাধা? আমার মেয়েকে দিয়ে তুই আজকের দিনে বাসন মাজাচ্ছিস? মা, ছোটদা, এটা তুমি কি কথা বলছো? এটা তো কৃষ্ণার নিজের সংসার, ওকেই তো সংসারের হাল শক্ত করে ধরতে হবে, সংসারের সমস্ত কাজ করতে হবে, সব মানুষের সেবা শুশ্রূষা করে সকলের মন জয় করতে হবে।
এটাই তো জীবন। আর কি বলতো ছোটদা, সবাই তো আর শ্যামার মতো শ্বশুর বাড়ি পায় না। একটা সাধারণ মেয়ে হঠাৎ করে স্টার হয়ে উঠলো। রাধা অনিরুদ্ধ কোথায়? কি বলবো বলতো, বেচারা ছেলেটার জন্য না আমার মায়া হচ্ছে। যখন থেকে ও দিদি ভাইয়ের ওই চিঠিটা পড়েছে কি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে, বেচারা ঘুমোতেই চলে গেল। তবে তোমাদের জন্য ভীষণ খারাপ লাগছে, তোমরা তো এরপর থেকে আর ঘুমাতেই পারবে না রাত্রে, সারাক্ষণ শুধু ভয় ভয় থাকবে। এই বুঝি রাধা কৃষ্ণাকে মেরে দিল, এই বোধহয় চোখে গরম তেল ঢেলে দিল, এই বোধহয় মুখে গরম কয়লা পড়ে ওর গলাটাই নষ্ট করে দিল। রাধা, আমার মেয়ের গায়ে যদি একটা আঁচড়ও লাগে আমি কিন্তু ভুলে যাবো তুই আমার বোন। অনেক দিন ধরে এই শত্রুতা চলছে, এবারে শেষ আমি দেখে ছাড়বো। একটা কথা কান খুলে শুনে রাখো রাধা দিদি, আমার মেয়ের গায়ে যদি একটা আঁচড় পড়ে তাহলে তোমাদের আমি এমন অবস্থা করব সেটা তুমি ভাবতেও পারবে না। কতক্ষণ ধরে ফোনটা বেজে চলেছে, কেউ ধরছে না কেন বুঝতে পারছি না। বিজলি, বৃন্দাবন না, তোমরা কোথায়? হ্যালো স্যার, বলছিলাম যে কৃষ্ণকলি ম্যাডামের সঙ্গে কথা বলা যাবে, বা কৃষ্ণাকে ফোনটা দিলেও চলবে। আমি নিখিল চৌধুরী বলছি, কৃষ্ণার বাবা। আপনি কি বলছেন? ও আচ্ছা আচ্ছা স্যার, আমি মধুমিতা বলছিলাম সঙ্গীতের মহাযুদ্ধ থেকে। ও হ্যাঁ মধুমিতা, বলো বলো। কিছুই না, ওই একটা কারণে ফোন করেছিলাম, কালকে সেমিফাইনাল, সেটা মনে আছে তো? ও কালকে না? হ্যাঁ হ্যাঁ, কাল থেকে তো শুটিং শুরু হচ্ছে। আসলে মাঝখানে তো বেশ কটা দিন শুটিং অফ ছিল, তাই একবার রিমাইন্ডার কল করলাম। স্যার কাল ভোর 6টার সময় কল টাইম আছে, ঠিক আছে? চেষ্টা করবেন তার আগেই কৃষ্ণাকে নিয়ে চলে আসার। আচ্ছা শোনো না, বলছিলাম যে এই পুরো ব্যাপারটা কয়েকদিন পোস্টপোন করা যাবে? স্যার এটা আপনি কি বলছেন, মানে সেটা কোনোভাবে সম্ভব নয়। দেখুন গেস্টরা চলে আসছেন, এছাড়া সেট লাইট সমস্ত কিছু রেডি, তাছাড়া সবাইকে বলা হয়ে গেছে। স্যার এইভাবে ক্যান্সেল করা যায় না। স্যার বলছিলাম যে কৃষ্ণা কোথায়, মানে ও কি বাড়িতে নেই? আমি না ওকে ফোন করেছিলাম, ওর ফোনেও তো দেখলাম ফোন লাগছে না। না মানে আসলে কৃষ্ণা, মধুমিতা এক সেকেন্ড হোল্ড করো। কার সাথে কথা বলছো? কৃষ্ণা মধুমিতা কল করেছে। দাও আমাকে, দাও। শ্যামা তুমি আমার আলাদা করে কি বলবে? কালকে সেমিফাইনালের জন্য সকাল 6টায় কল দিয়েছে, ওর যাওয়া তো অসম্ভব। তুমি আমাকে দাও না ফোনটা, আমি কথা বলছি। দাঁড়াও। মধুমিতা, আমি কৃষ্ণার মা বলছিলাম। ম্যাডাম ভালো আছেন আপনি? বলছিলাম যে কালকের পরেই তো ফাইনাল, সেজন্য কালকে কিন্তু একটু সময় লাগবে। আমি ওই কল টাইমটা জানাতে। হ্যাঁ শুনলাম, সকাল 6টায় যেতে হবে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মধুমিতা, তুমি চিন্তা করো না, আমি কৃষ্ণাকে নিয়ে ঠিক পৌঁছে যাব। আচ্ছা ম্যাডাম, তাহলে আমি ফোনটা রাখছি। হ্যাঁ শ্যামা, এটা তুমি কি করলে? কি করলাম মানে? যা করলাম একদম ঠিক করলাম। শ্যামা তুই ভালোভাবেই জানো রাধা কৃষ্ণাকে গান গাইতে দেবে না। রাধা দিদি কৃষ্ণাকে গান গাইতে দেবে না বলে কৃষ্ণা গান গাইবে না? এমনটা তো হতে পারে না ছোট কর্তা, আমার মেয়ে গান গাইবে। শ্যামা, শ্যামা একটু বোঝার চেষ্টা করো। রাইকে এক্সপোজ করেছিলাম, তাই ও কম্পিটিশন থেকে বেরিয়ে গেছে। সেই রাগেই রাধা চায় না যে কৃষ্ণা গান গাক। আর অনিরুদ্ধর মায়ের ব্যাপারটা তোমাকে তো আগেও বললাম, আর পুরোটাই গটা মনে হচ্ছে। রাধাই প্ল্যান করে অনিরুদ্ধ আর কৃষ্ণার বিয়ে দিয়েছে যাতে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করা যায়। সেটা আমরা সবাই বুঝতে পারছি ছোট কর্তা, আর বুঝতে পারছি বলেই আমি বলছি যে আমার মেয়ে গান গাইবে। গাইবে শ্যামা, ভবিষ্যতে গান গাইবে, কিন্তু কিসের ভরসায় তুমি মধুমিতাকে কমিট করে দিলে সেটা আমি বুঝতে পারছি না। রাধা এটা অ্যালাউ করবে না, আর পুরো সিচুয়েশনটা সামলাতে আমাদের একটু সময় লাগবে। সময় লাগবে মানে তুমি কি বলতে চাইছো? তুমি এত সহজে হার মেনে নিচ্ছ কেন ছোট কর্তা? আমি হার মানছি না শ্যামা,
আমি শুধু চাই না যে কৃষ্ণার শ্বশুর বাড়িতে অশান্তি হোক, দ্যাটস ইট। সেই কারণের জন্য আমরা সবাই মিলে অন্যায়টাকে মেনে নেব। ছোট কর্তা, আমার মেয়েটা তো খারাপ কিছু চাইছে না, ও শুধু গান গাইতে চাইছে, এটা ওর গানের প্রশ্ন। সঙ্গীত মানে তো ভগবান, আর আমাদের মেয়ে তার সাধনা করে। আর রাধা দিদি কি চাইলো না চাইলো তাতে আমার কিচ্ছু যায় আসে। আমি শুধু একটা জিনিস জানি যে আমার মেয়ে গান গাইবে। হ্যাঁ, আমার মেয়ে কাল সঙ্গীতের মহাযুদ্ধে গান গাইবে, দরকার পড়লে আমি ওকে ওই বাড়ি থেকে বার করে নিয়ে যাব। কিন্তু কি করে আনবে শ্যামা? তোমার কি মনে হয় রাধা তোমার কথা শুনবে? আর অনিরুদ্ধ কিভাবে রিয়াক্ট করবে সেটাও কি তুমি এত জানো? আর এই সব কিছুর পর কৃষ্ণা যদি বেঁকে বসে তখন কি? তাহলেও আমি ওকে নিয়ে যাব। দেখো ছোট কর্তা, যদি সোজা আঙুলে ঘি না ওঠে তাহলে আমি আঙুল বাঁকাবো। কিন্তু শ্যামা, সেটা কিভাবে সম্ভব করতে হবে ছোট কর্তা। দেখো, কি করে সবটা সম্ভব সেটা এখনো ভাবিনি, তবে আমার কৃষ্ণ যদি চান তাহলে সবকিছু সম্ভব। আর দেখো, আর রাধা দিদি যদি এটা মনে করে থাকে যে আমার মেয়ের জীবনটা নষ্ট করে, আমার মেয়ের গানের ক্যারিয়ার নষ্ট করেও আমাদের ওপর প্রতিশোধ নেবে, তাহলে আমি সেটা কোনোদিন হতে দেব না, কোনোদিনও না। চুপ করে থাকিস না কৃষ্ণা, আমার মাথার দিব্যি দিয়ে বলছি, বল তোকে দিয়ে কি কাজ করিয়েছে? মা সবকিছুই, ঘর মোছা, জামা কাপড় কাচা, বাসন মাজা। মা দেখো, এইসব কাজ করতে আমার কোনো অসুবিধা হয়নি, কিন্তু মা কালকে তো সেমিফাইনাল। আমি যদি কালকে গান গাইতে যেতে না পারি তাহলে তো তোমার স্বপ্ন পূরণ হবে না। কেন? এই স্বপ্নটা কি শুধু আমার? তোর স্বপ্ন না কৃষ্ণা? তুই কি ভুলে গেলে তুই কেন এই শহরে এসেছিলি? ভুলে যাইনি মা, কিন্তু এটাও তো সত্যি, আমি এবাড়ির বউ। এবাড়ির মানুষগুলো যদি আমাকে গান গাইতে যেতে অনুমতি না দেয় তাহলে আমি গান গাইতে যাই কি করে মা? আর আমি জানি এবাড়ির মানুষগুলো অনুমতি দেবেন না। কেন দেবে না কৃষ্ণা? অনুমতি ওদের দিতেই হবে। শোন, তুই এক কাজ কর, তুই বরং একবার অনিরুদ্ধর সাথে কথা বলে দে। দেখ, আমার বিশ্বাস যে ও তোকে আটকাবে না, ও তোকে ঠিক সমর্থন করবে। কিন্তু মা, শোন কৃষ্ণা, পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে শক্তি তোকে কাল ও বাড়িতে আটকে রাখতে পারবে। কাল আমি তোকে ওই বাড়ি থেকে বের করে নিয়ে যাবই। কিন্তু মা, তারপর যদি ওনারা আমাকে এ বাড়িতে ঢুকতে না দেন? দেখ কৃষ্ণা, মা হয়ে তো আর আমি তোকে এটা বলতে পারি না যে বিয়েটা ভেঙে চলে আয়। বরং তোকে এটা বলতে পারি, ওই বাড়িতে থাকাটা তোর আইনত অধিকার, কেউ তোকে ওই বাড়ি থেকে বার করতে পারবে না। শোন, যদি দরকার পড়ে তাহলে আমরা সবাই মিলে এক্ষুনি ওই বাড়িতে যাব। মা, আমি ফোনটা রাখছি এখন, কেমন? কৃষ্ণা, কৃষ্ণা, কি হলো শ্যামা? দেখো না, মেয়েটা কিছু না বলে হঠাৎ করে ফোনটা কেটে দিল। কি হলো বলো তো? আচ্ছা শ্যামা, তুমি কেন ছেলে মানুষই করছো সেটাও তো আমি বুঝতে পারছি না। এখন যদি তুমি ওদের বাড়িতে যাও, ওরা তোমাকে অপমান করবে, আর তোমার কি মনে হয় আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? না ছোট কর্তা, আমি যাব না। যাবো না? তাহলে শুধু শুধু কৃষ্ণাকে এত কথা কেন বললে? আমি যাব না, তুমি তো যাবে। মানে শ্যামা, তুমি কি বলতে চাও একটু ক্লিয়ারলি বলো। আমি বোঝাচ্ছি, দেখো, বুঝতে পেরেছো?
বুঝলাম শ্যামা, কিন্তু এই পুরো প্রসেসটা কিন্তু ভীষণ রিস্কি। হ্যাঁ, কিন্তু আমাদের কাছে তো আর কিছু করার নেই। দাঁড়াও, আমি দেখছি। হ্যালো, হ্যাঁ মা, আমি কৃষ্ণা। কৃষ্ণা, কৃষ্ণা কি হলো মা? তুই হঠাৎ করে ফোনটা কেটে দিলি। মা, আমার মনে হচ্ছিল কেউ এই ঘরের থেকে আসছিল। কিছু হয়নি তো? সব ঠিক আছে তো? মা, তোমাকে আরেকটা কথা বলার ছিল। কি হচ্ছে বল না। মা, কাল রাতে আমি মেশো দাদুর গলা শুনেছি। মানে কোথায় শুনেছিস তুই? মা, মা, আমি কাল রাতে শোয়ার জন্য ঘরে ঢুকছিলাম, হঠাৎ মেশো দাদু ডাক শুনলাম। কৃষ্ণা কৃষ্ণা বলে ডাকছিলেন। কি বলছিস কি? শোন না, বলছি তুই ঠিক করে শুনেছিস? মনের ভুল না তো তোর? না মা, না, একেবারেই মনের ভুল না। বেশ কয়েকবারই আওয়াজটা পেয়েছি, খুব কাছ থেকেও না, আবার বেশি দূর থেকেও না। জানো তো, আমার মনে হলো এই বাড়ির আশেপাশেই কোথাও একটা আছেন মেশো দাদু। সত্যি মেশো মশাইয়ের গলা? একদম সত্যি মা, মেশো দাদুর গলা শুনতে আমার ভুল হবে না। আচ্ছা ঠিক আছে, শোন না, বেশি কথা বলা এখন ঠিক হবে না। তুই রাখ, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ, মেশোমশাইকে তো উদ্ধার করতে হবে, কৃষ্ণাকে আনতে হবে। আমার ছোট দিদি ঠিক শুনেছে, মানে অলোকের গলায় শুনেছে তো? মা, ও তো বারবার করে একটাই কথা বলছে যে ও ঠিক শুনেছে। আর ও যেভাবে বললো তাতে কিন্তু আমারও এটাই মনে হচ্ছে যে ও একদম ঠিক শুনেছে। একদম তাই। আর কৃষ্ণার সাথে কথা বলার পর আমারও সেটাই মনে হচ্ছে মা। সেই জন্যই তো সিগন্যালে সিসিটিভি ফুটেজে মেশোমশাইকে দেখা যায়নি। তার মানে মেশোমশাই বাড়িতেই আছে। মা, এই কারণের জন্য আমি অন্য পথ নিতে বাধ্য হচ্ছি। দেখো, ওরা বুক ফুলিয়ে এত বড় অপরাধ করতে পারছে মানে ওদের আত্মবিশ্বাস তুঙ্গে। তাছাড়া রাধা দিদি তো এটা খুব ভালো করেই জানে, ও যদি চায় তাহলে টাকা দিয়ে অনেক কিছুই কিনে নিতে পারে। তার থেকেও বড় কথা, কৃষ্ণা কিন্তু একবারের জন্য ওর বাড়ি থেকে চলে আসার কথা বলেন, বরং রাধা দিদির এক কথায় ওর নিজের ফোন দিয়ে দিয়েছে। তাই রাধা দিদি একবারের জন্য এটা ভাববে না যে আমরা কোনো রকম কোনো প্ল্যানিং করতে পারি। দেখো মা, ছোট কর্তারা যখন রাধা দিদিদের সঙ্গে কথা বলবে তখন ওরা কথা বলতে ব্যস্ত থাকবে, আর সেই ফাঁকেই আমি পাঁচিল টুপকে পেছন দিয়ে ঢুকে পড়ব। দেখো, যদি ভালো কথায় ওরা কৃষ্ণাকে ছেড়ে দিতে রাজি হয় তো তাহলে ভালোই, নইলে আমি ওই বাড়িতেই লুকিয়ে বসে থাকবো। রাত্রিবেলায় সুযোগ পেলে আমি কৃষ্ণাকে নিয়ে বেরিয়ে পড়ব। তুমি কখনো বুঝবে না অনি বেটা, আসলে তুমি তো দিদি ভাইয়ের এই সময় কখনো পাশে থাকোনি। আমি থেকেছি। এরকম একজন মানুষকে প্রতিদিন বাঁচিয়ে রাখার জন্য কত লড়াই করতে হয় বলো তো। আর কৃষ্ণা, কৃষ্ণা তো আরোই বুঝবে না। দেখেছো অনি, দেখেছো কৃষ্ণার নাম শুনলেই কিভাবে রিয়াক্ট করছে দেখো। আর তুমি কি বলছিলে? ওর হাতে খাবার আনলে সে খাবার নাকি মুখে তুলতো। কণিকা, শান্ত হও কণিকা, শান্ত হও। থাক মা, অনিবেটাকে বলে এখন কোনো লাভ নেই। ও এখন বিবাহিত, কৃষ্ণা যা বলবে ওর সেটাই সঠিক বলে মনে হবে। দিদি ভাই, আমি কথা দিচ্ছি, আমি বেঁচে থাকতে কোনোদিনও কৃষ্ণা আর অনিরুদ্ধ এক ঘরে থাকবে না, যতই ওরা স্বামী স্ত্রী হোক। দিদি ভাই এরকম করে না, দিদি ভাই একটু শান্ত হও না দিদি ভাই। দিদি ভাই,
বলছিস এসব? আরে তোর কোনো ধারণা আছে তুই কি বলছিস? তার মানে তুই এতক্ষণ ওই শয়তানপুরীতে বসে থাকবি? ওরে তোরা নিজেরাই বলছিস নাকি অলোককে ওখানে আটকে রেখেছে কোন চোর কুঠুরিতে, আর তোকে হাতে পেলে ওরা ছেড়ে দেবে? কি যে করবে তোর সঙ্গে তোর কোনো ধারণা নেই। আচ্ছা ঠিক আছে, আমি মানছি তুই বুদ্ধির জোরে আমার ছোট দিদিকে বাড়িতে নিয়ে চলে এলি, তারপর হ্যাঁ তারপর যদি আর ঘরে না তোলে, ওকে স্বীকার না করে? মা কেন তুমি এরকম কথা বলছো? আমরা তো বেঁচে আছি, এটাও তো কৃষ্ণার বাড়ি। দেখো মা, আমরা তো কৃষ্ণাকে সামনের দরজা দিয়ে নিয়ে আসতে চাই, কিন্তু রাধা দিদি তো সেটা হতে দেবে না। রাধা দিদি এটা চায় না। মা, আমার মেয়েটাকে তো আমাকে বাঁচাতে হবে, বল। ওর এতদিনের স্বপ্ন আমি কি করে জলে ফেলে দিতে পারি বলো? ওর স্বপ্নকে তো আমাকে বাঁচাতে হবে। এই সবকিছু মিটে গেলে না হয় রাধা দিদির সঙ্গে আইনি লড়াই লড়বো, কিন্তু মা যদি প্রয়োজন হয় তাহলে এই মুহূর্তে আমাদের ছলনার আশ্রয় নিতে হবে। মা, এইটুকু ঝুঁকি আমাদের নিতেই হবে। যতই বুদ্ধির কথা বলিস, কিন্তু বিয়েটা তো বিয়েই, সেটা তো নিষ্ঠা ভরেই হয়েছে। মা দেখো, কৃষ্ণার বর মানে অনিরুদ্ধকে নিয়ে আমার কোনো সমস্যা নেই, আর আমি এটাও জানি যেদিন অনিরুদ্ধ রাধার আসল রূপ দেখবে নিজের ভুল নিজেই বুঝতে পারবে। আর আই এম শিওর মা, এই সবের জন্য অনিরুদ্ধ আর কৃষ্ণার মধ্যে কোনো অসুবিধা হবে না। কিন্তু মা, রাধাকে যদি শাস্তি দিতে হয় আমাদের উল্টো পথ নিতেই হবে। যেমন কুকুর তেমন মুকুর। আপনি কতটা দোটানার মধ্যে পড়েছেন সেটা আমিও জানি, কিন্তু আমি শুধু একটা জিনিস বুঝতে পারছি না, মা আমাকে এতটা কেন অপছন্দ করছে। আমি তো এটা চাইনি অনিরুদ্ধ বাবু, আমি তো ওনাকে মন থেকে সেবা করতে চেয়েছিলাম। কৃষ্ণা, কৃষ্ণা তুমি আমার দিকে তাকাও, আমার কথাটা শোনো। আমি জানি একদিন এই বাড়ির প্রত্যেকটা মানুষ তোমায় ভালোবাসবে, তোমার মূল্যটা বুঝতে পারবে। তুমি তোমার ব্যবহার দিয়ে, স্বভাব দিয়ে এই বাড়ির প্রত্যেকটা মানুষের মন জয় করে নেবে। আমি কিচ্ছু বুঝতে পারছি না অনিরুদ্ধ বাবু, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। তুমি তো শ্যামাকে দেখেছো দিদি ভাই, আর কৃষ্ণা তো শ্যামারই মেয়ে, আর শ্যামা হলো আমার জাত শত্রু। আর ওর মেয়েকে যখন আমি একবার হাতের মুঠোয় পেয়েছি তখন আমার বাড়ির কাজের লোক বানিয়ে ছাড়বো। গান? কৃষ্ণা আবার নাকি গান গাইবে? ও জীবনে গান গাইতে পারবে না। আমি ওর কানের গলা সারা জীবনের মতো নষ্ট করে দেব। তাছাড়া কণিকা, তুমি তো কবেই জানতে পেরে গেছো তাই না, যে গুন্ডা দিয়ে অনিরুদ্ধর সঙ্গে কৃষ্ণার ইচ্ছাকৃত বিয়েটা দিয়েছে কে? আমার রাধা রানী। আর তুমি কি সেটা কাউকে বলতে পেরেছো? কাউকে বোঝাতে পেরেছো? পারবে না, পারবে না, কোনো দিনও কাউকে বোঝাতে পারবে না। দিদি ভাই,
কি ভাবছো? ভাবছো আমি লিখে বোঝাবো, তাই তো? না গো, অসুবিধা আছে। তোমার এই আঙ্গুলগুলো দিয়ে তুমি পেনটাও ধরতে পারবে না। সেদিন দেখলে না দিদি ভাই, সেদিন চিঠিটাও তো আমাকে ধরে ধরে তোমাকে লেখাতে হলো। এইখানেই ভুল করছিস মেজো। আমার ডায়েরিতে সব লেখা আছে। আমি তোকে কখনো বুঝতেই দেব না যে আমি লিখতে পারি। আমার অনেক সব জানবে, সব। এই ভাবছো মাথার মধ্যে নানা রকম প্ল্যান ঘুরু ঘুরু করছে, তাই তো? করো, শান্তি করে বসে বসে প্ল্যান করো। চলো। এই একটা কথা কান খুলে শুনে রাখো, যদি বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করো তাহলে তোমার ছেলেকে আমার শেষ করে দিতে 1 মিনিটও সময় লাগবে না। কাল থেকে তোমার ছেলেকে আমি তোমার থেকে দূরে সরিয়ে দেব, কিন্তু একবারও যদি বাঁদরামো করতে রেখেছি তাহলে যেখানে নিয়ে যাব সেখানেই তোমার ছেলেকে মেরে ফেলে দেব আমি। থাকো। একটা ভয়ে তো আমি কিচ্ছু করতে পারছি না। শুধুমাত্র একটা ভয়, বিপদ তো তোরও অনেক। আমি কি করে তোকে বাঁচাবো বলতো? কি করে আমি বাঁচাবো তোকে? যাও অনিরুদ্ধ, যাও, কৃষ্ণাকে ডেকে দাও, কৃষ্ণাকে ওদের সঙ্গে পাঠিয়ে দাও। এই দিনটাই তো দেখার বাকি ছিল। বাড়ির বউয়ের বাড়ি ছেড়ে চলে যাওয়ার দুর্নামটা দত্ত বাড়ির গায়ে লাগার ছিল। দিদিভাই তো এমনি মরে বেঁচে আছে, তারপর এই ঘটনা জানার পর কিভাবে রিয়াক্ট করবে জানি না। আমারও আর বেঁচে থেকে কাজ নেই, আমিও মরে যাব, আমিও নিজেকে শেষ করে দেবো নিজেকে। তুমি এসব কি বলছো? আমি কেন এরকম চাইবো? ঠিক বলছি, অনিবেটা তুমিই চাইছো আমি যেন মরে যাই, তুমি সেটাই চাও। মা, আমার ছেলে যাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি সে এরকম করলো তো? না মা, আমি কিছুতেই বাঁচবো না। এমন করিস না মা, আমাকে ছেড়ে দাও মা, আমাকে ছেড়ে দাও, আমি বাঁচতে চাই না। কেমন করছি? আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমাকে ছেড়ে দাও। এমন করিস না রাধা। হে ভগবান, আমি তোমার কাছে কি করতে পারি? আমার মেয়েটাকে বাঁচাবো, তোমার জন্য অনেক করেছে, তোমার মায়ের জন্য অনেক করেছে। আমার মেয়েটাকে মরে যেতে দিও না, বাঁচাও আমার মেয়েটাকে বাঁচাও। নাও, এবার তোমাদের শান্তি হবে। আমি নিজেকেই শেষ করে দিচ্ছি।
দাও, অনি ওটা ফেলে দাও। কাকিয়া এটা তুমি কি করছো, কেন করছো এটা? ওটা ফেলে, ওটা সরো। কেউ আমার দিকে এগোবে না। কেউ যদি আমার দিকে এগিয়ে আসো, আমি এক্ষুনি আমার হাতের শিরাটা কেটে ফেলবো। না, কাকিয়া, কাকিয়া প্লিজ কাম ডাউন। ওটা ফেলে দাও, ওটা সরাও। কাকিয়া, কাকিয়া প্লিজ। না না, তোমরা আমাকে আটকেও না। আমি আজকে নিজেকে শেষ করে দেবই। আমার এইভাবে বেঁচে থাকার কোনো দরকার নেই। ব্যাস দাদা ব্যাস, অনেক নাটক করেছিস। এইসব ইমোশনাল ব্ল্যাকমেল করে আমার মেয়েকে এই বাড়িতে আটকাতে পারবি না তুই। অনি বেটা, আমি বারবার বলছি তুমি এই লোকটার কথা শোনো না। যদি এর কথা শোনো তাহলে তুমি কিন্তু পস্তাবে। রাধা প্লিজ, নিজেকে আঘাত করার মতো সাহস তোর মধ্যে নেই। আমরা তোকে হাড়ে হাড়ে চিনি। নিখিল চুপ কর। বাবা, বাবা প্লিজ আপনি এই সিচুয়েশনটা করছে অনির্দ। বাবা আপনি এই সিচুয়েশনটা ইনভলভ হবেন না, আমায় হ্যান্ডেল করতে দিন প্লিজ। কাকিয়া, কাকিয়া প্লিজ আমি হাত জোড় করে রিকোয়েস্ট করছি, এরকম না। ফেলে। আমি তোমাদের কারোর কথা শুনবো না। অনি বেটা, আমার একটাই শর্ত আছে, তুমি ওদেরকে বলে দাও কৃষ্ণা গান গাইবে না। আর কৃষ্ণা যদি গান গায়, আমি তোমাদের সকলের সামনে এক্ষুনি নিজের শিরা কেটে মরে যাব। অনি বেটা, এর দায় তুমি নিতে পারবে তো? প্লিজ ছুরিটা সরাও কাকে, এরকম করো না। অনি দেখো না, অনি কাকিয়া, কাকিয়া প্লিজ আমার কথাটা শোনো, কাম ডাউন। মেসোমশাই, ঠিক আছে, কৃষ্ণা কোথাও যাবে না, কোথাও যাবে না কৃষ্ণা। কৃষ্ণা গান গাইবে না। কারোর অনুমতির কোনো প্রয়োজন নেই কৃষ্ণা, তুমি স্বাধীন, তোমার যা ইচ্ছে তুমি তাই করবে। আমিও দেখব কে তোমায় আটকায়। ধন্যবাদ অনিরুদ্ধ। বাবা আপনারা এখন কৃষ্ণাকে নিয়ে যান, এদিকটা আমি বুঝে নিচ্ছি। তাই যাচ্ছি অনিরুদ্ধ। আর রাধা দিদি, শুধু কৃষ্ণাকে নিয়ে না, মেসোমশাইকেও আমাদের সাথেই নিয়ে যাব। আরো একটা কথা, আর একটা বাড়াবাড়ি করলে কিন্তু মেসোমশাই নিজে গিয়ে তোমাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করবে। এই কথাটা তোমাদেরকে আগে থেকেই জানিয়ে রাখলাম। যদি সংশোধনাগারের ভাত না খেতে চাও তাহলে সাবধান হয়ে থেকো। বলছিলাম আগে কৃষ্ণার সেমিফাইনাল হোক, তারপরে আমরা ডিসিশন নেব যে এদের কিভাবে শাস্তি দেব। কিন্তু একটা কথা মাথায় রাখিস, আর তোদের আমরা ছেড়ে দেব না। চলো শ্যামা। চলো করতো, একটু দাঁড়াও। যাওয়ার আগে তোমাদের দুজনকে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি। আমার মেয়ে গান গাইবে, আরো জিতবেও।
দেখি তোমরা ওকে কিভাবে আটকাও। কত বড় ক্ষমতা তোমাদের। চলো ছোট কর্তা, কৃষ্ণা চল। কাকিয়া, এতদিন আমি তোমার সব কথা বিশ্বাস করেছি, কিন্তু আজ ওরা যেটা বলে গেল সেটা কিন্তু আমি কনসিডার করব। আমার মায়ের ট্রিটমেন্ট নিয়েও কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা, কোনো মিথ্যাচার হচ্ছে কিনা আমি কিন্তু সেটা দেখব। পুরো ব্যাপারটা আমি সিরিয়াসলি দেখব কাকিয়া। ছাড় একটু, ছাড় ছাড়। আমার একটা কথা শোন বাবা, আর কিন্তু কিচ্ছু ভাবিস না, অন্য কিচ্ছু না, মাথা থেকে সব বের করে দে, শুধু একটা কথা মাথায় নে, অনিরুদ্ধ। অনিরুদ্ধকে আর বোকা বানানো যাবে না রাধা। সব সব জেনে গেছে অনিরুদ্ধ, সব। এরপর না ও জানতে চাইবে, জানিস, ওর মাকে কোন ডাক্তার দেখে, তারপর জানতে চাইবে ওর মা কি কি ওষুধ খায়, তারপর প্রেসক্রিপশন গুলো দেখতে চাইবে, প্রত্যেকটা প্রেসক্রিপশন, প্রত্যেকটা ডিটেল ও জানতে। আমি বলে যাচ্ছি, তুই কি ভাবছিস, কি ভাবছিস তুই? অনিরুদ্ধ, 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 অনিরুদ্ধ কি? মা অনিরুদ্ধ কিছুতেই মুখ খুলবে না, কিছুতেই না। প্রয়োজনে ওর মুখ আমি চিরজীবনের মতো বন্ধ করে দেব। শুধু কালকের দিনটা যেতে দাও। অনিরুদ্ধকে দিয়েও কৃষ্ণাকে বাঁচাতে পারবে না। এর জন্য যদি অনিরুদ্ধকে সবকিছু ছেড়ে চলে যেতে হয়, অনিরুদ্ধ তাই যাবে, কিন্তু কৃষ্ণা ফাইনালে গান গাইবে না, ব্যাস।